আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার দেওয়া অপবাদ পার্ট 4। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তখনই আমার গালে দুইটা থাপ্পড় পড়লো। আমি নিচের দিকে তাকিয়েছিলাম আর চোখ দিয়ে জল পড়ছিল। মাহি বলল, ওই আমি কি নিজের হাতে গাড়ির দরজা খুলবো? তুই আমাকে কিভাবে বলিস দরজা খুলতে? আর আমাকে ম্যাডাম বলবি, মনে থাকে যেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আর অনন্যাও স্তব্ধ হয়ে গেছে মাহির ব্যবহারে। সে মাহিকে বলল, এই তোর থেকে বড় আর ওর সাথে ভালো ব্যবহার করবি। মাহি বলল, ব্যবহার তোর কাছে থেকে শিখতে হবে না, আর আমি ছোট লোকদের দেখতে পারি না। অনন্যা বলল, ভুলে যাস না সবাই মানুষ। মাহি বলল, তোকে গান দিতে হবে না। আর আমি গাড়ির দরজা খুলে দিলাম আর মাহি গিয়ে বসলো। অন্যদিকে অনন্যা আমার পাশে এসে বসলো। তখন মাহি বলল, ওই ড্রাইভারের জন্য তোর এত দরদ কেন? কারণ আমি ওকে এই না কিছু বলা যাবে না মনে মনে তখন বলল। অনন্যা বলল, মানুষকে সম্মান দিতে হয়। অনন্যা আমাকে বলল, ওর কথায় কিছু মনে করে না, ওই অমনি। আমি বললাম, না ঠিক আছে। আর কেউ গাড়িতে কোনো কথা বললাম না। প্রায় 30 মিনিট পরে আমরা বাসায় চলে আসলাম। আর গাড়ি থেকে নেমে গাড়ির পিছনে দরজা খুলে দিলাম আর মাহি নেমে গেল। আর আমি ওর জিনিসপত্র নিয়ে গেলাম ওর রুমে। আমি আমার রুমে এসে ফ্রেশ হলাম। বিকালে ছাদে গেলাম, গিয়ে দেখি অনন্যা আর মাহি দুইজনই আছে। আমি আসে পড়বো তখনই মাহি ডাক দিল। মাহি বলল, এই ড্রাইভার এইদিকে আই। আমি ওদের কাছে গেলাম। তখন বলল, তুই এখানে কেন? আমি বললাম, আপনারা এখানে আছেন আমি জানতাম না, তাহলে আর আসতাম না। মাহি বলল, নেক্সট যেন এমন আর কখনো না হয়। আমি বললাম, আচ্ছা হবে না। তখন ওই অনন্যা বলল, ও আসবে না মানে কি? ও আসবে, তাতে কোনো সমস্যা নাই। আমি কথা না বাড়িয়ে নিচে চলে আসলাম। এসে ভাবতে থাকলাম, আমাদের তো অনেক জমি আছে, তা তো এদের থেকেও বেশি। আর মাহি আমাকে এত অপমান করতেছে, সবই আমার কপাল, কিছুই করার নাই। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল, তাই আমি নামাজ পড়তে বসলাম। রাত্রে আঙ্কেল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসলো এবং আমাকে ডেকে পাঠালো। আর আমি আসার পরে মাহি বলল, ওই ড্রাইভার আমাদের সাথে খেতে বসবে? আঙ্কেল বলল, ওই তোমার থেকে বড়, সম্মান দিয়ে কথা বলবে। মাহি বলল, আচ্ছা ঠিক আছে। মাহি মনে মনে, তোর জন্য আমাকে অপমান করলো, আমি তোকে ছাড়বো না, আর আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এভাবে 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু মাহি আমাকে সহ্য করতে পারে না। আর অন্যদিকে অনন্যা আমার দিকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। পরের দিন কলেজে যাচ্ছিলাম, তখন অনন্যা বলল, আজকে কলেজ ছুটির পর এক জায়গায় যাব। ওর সঙ্গে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। যথারীতি প্রতিদিনের ন্যায় আজকেও আর আড্ডার বিকল্প হলো না। আমি আর লিমা একটু দূরে গিয়ে আমি বললাম, শুন, তোর কি বয়ফ্রেন্ড আছে? লিমা বলল, না কেন? আমি বললাম, তাহলে ভালোই হলো। আর হ্যাঁ, মেহেদি তোকে লাইক করে, তোর কি ওরে ভালো লাগে? লিমা বলল, করা যায়, খারাপ না। আচ্ছা ওরে বলে দিস আমি রাজি। আমি বললাম, আচ্ছা। একটু পরেই ঘন্টা পড়লো আর আমরা ক্লাসরুমে চলে গেলাম। আর অনন্যা বলল, ওর সাথে কি বলছিলে? আমি বললাম, একটু ওয়েট করো, জানতে পারবে। অনন্যা, আমরা ক্লাস করার পর আমি বললাম, আজকে কেউ যাবি না, মেহেদি ট্রিট দিবে। আমার কথা শুনে সবাই খুশি, কিন্তু কেউ জানে না কি কারণ ট্রিট দিবে, এবং কি মেহেদিও জানে না। মেহেদি বলল, কি কারণে আমি ট্রিট দিব? সকলে বলল, কি কারণ? আমি বললাম, আরে মামা, লিমা রাজি হয়ে গেছে। তখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আর দেখলাম লিমাও লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আরে এইভাবে তাকিয়ে থাকবি নাকি ট্রিট নিবি? সবাই বলল, আরে অবশ্যই নিব। অন্যদিকের হাত বলতেছে, আজকে তোর পকেট খালি করব, আমার বেলায় মনে আছে আমরা মেহেদি। তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার মতো খাবার অর্ডার করলাম। খাবার শেষে মেহেদি বিল দিল আর আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। আর পরের দিন মাহি চলে গেল। আর আমি মনে মনে বললাম, এতদিন আমার জীবনটা জাহান্নাম করে দিছে, চলে যাওয়াতে বাঁচলাম। আর এর মধ্যে চলতে থাকে আমার জীবন, কলেজে যাওয়া, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, বাড়িতে মাঝে মাঝে কোনো কাজ করা। দেখতে দেখতে 2 মাস চলে যায়। এখন আঙ্কেল আন্টি আমাকে নিজের সন্তানের মতোই মনে করেন। যদিও আন্টি প্রথমে আমাকে একটু খারাপ নজরে দেখতেন, কিন্তু এখন অনেক ভালোবাসেন। ওপর দিকে অনন্যাও ভাব দেখে বোঝা যায় সে আমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কখনো বলেনি। যদিও আমি ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি, কিন্তু তা কখনো বলা যাবে না, কারণ আমার নিজেরই এখন কোনো অস্তিত্ব নেই। সেখানে ওকে নিব কিভাবে? যাক, অনেক কথা বলছি, এখন গল্পে ফিরে যাক। পরের দিন সকালে উঠে আমি সারপ্রাইজ, কারণ আঙ্কেল বলল ওনার সাথে আজকে অফিসে যেতে হবে, যে কারণে আমি রেডি হয়ে নিলাম। আজকে আর কলেজে যাওয়া হবে না, তাই অনন্যা একাই চললো কলেজে। আঙ্কেল বলল, চলো এখন। আমি বললাম, আচ্ছা চলুন। আমি আর আঙ্কেল উনার গাড়ি নিয়ে রওনা হলাম অফিসের দিকে। জ্যামের কারণে অফিসে পৌঁছতে একটু লেট হয়ে যায়। আঙ্কেল ম্যানেজার সাহেবকে বললেন আমাকে অফিসটা ঘুরিয়ে দেখাতে। তাই আমি আঙ্কেলের সাথে দেখলাম অনেকের কাজের গতি স্লো, ঠিক মতো কাজ করছে না। কিন্তু আমি কাউকে কিছু বললাম না, শুধু দেখে গেলাম। আর সম্পূর্ণ অফিস ঘুরে আঙ্কেলের রুমে পৌঁছে দেখলাম আঙ্কেল এখানে আছেন। তাই আমি বললাম, আঙ্কেল, অফিসের লোকদের কাজের গতি অনেক কম। আঙ্কেল বলল, ওদের কাজ তো সঠিকভাবে করা উচিত, বেতনও তো অনেক বেশি দেওয়া হয়। অন্যদিকে অনন্যা কলেজে চলে গেল আর আড্ডার স্থানে চলে গেল। তখন রীতা বলল, কি রে, আবির আসলো না কেন আজকে? অনন্যা বলল, ওই বাবার সাথে অফিসে গিয়েছে। রীতা বলল, আচ্ছা। ওপর দিকে আমান সাহেব আবিরকে সব বুঝিয়ে দিচ্ছে, আর তিনি বলতেছে এখন থেকে প্রায় সময় তুমি অফিসে
আসবে, তাহলে আমি একটু মুক্তি পাবো। কাজ বুঝিয়ে দেওয়ার পর আবির তার রুমে এসে ভাবতে লাগলো, কর্মীরা তো কাজ ঠিক মতো করছে না, এর কারণ কি? না, আমাকে এই খোঁজ নিতেই হবে, আর কাজ ঠিক মতো করলে আরো বেশি লাভবান হওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। তখন বেশ কয়েকজনকে ডেকে নিল আবির। আমি বললাম, আচ্ছা আপনারা আপনাদের কাজ ঠিক মতো করছেন না কেন? কর্মীরা বলল, আমাদের পরিশ্রম হয় অনেক, আর সেই তুলনায় টাকা অনেক কম পাই, আর অন্য ফ্যাক্টরিতে আরো ভালো টাকা পেতাম। আমি বললাম, আপনারা কত বেতন পান? কর্মীরা বলল, 10,000 টাকা। শিট, এই কথা বলে টেবিলে একটা বাড়ি দিল। আর আপনাদের সাধারণ স্টাফদের বেতন তো 15,000 টাকা, আর আপনাদের উপরে যারা তাদের বেতন 20,000 টাকা, কিন্তু আপনারা পান 14,000 টাকা। আপনারা যান, ন্যায্য মূল্য আপনারা পাবেন, আপনারা কাজে মন দেন। সকল কর্মী খুশি হয়ে গেল, তাদের এখন খুশি খুশি লাগছে, তারা কাজে গেল। তবে এখন আমার কাজ করতে হবে। কে এই সকল কাজ করছে? আমি আঙ্কেলের রুমে গেলাম আর সবকিছু খুলে বললাম। তখন আঙ্কেল ম্যানেজার সাহেবকে ডাকলেন। আঙ্কেল বললেন, সকল কর্মীদের বেতনের খাতাটা আমার কাছে নিয়ে আসুন। ম্যানেজার বলল, ইয়ে মানে আপনার দেখার প্রয়োজন নেই, ওইগুলো তো আমার কাজ, আমাকে করতে দেন, শুধু আপনার কষ্ট করতে হবে না। আঙ্কেল বলল, আপনাকে আনতে বলছি। ম্যানেজার বলল, আচ্ছা আনছি। এই বলে ম্যানেজার চলে গেল। আর কিছুক্ষণ পরে আসলো খাতা নিয়ে। আঙ্কেল আমাকে বললেন দেখতে। আমি মিলিয়ে দেখলাম প্রায় 10 কোটি টাকার মতো হাতিয়ে নিজের নামে করেছে। এটা আঙ্কেলকে বলার পরে আঙ্কেল ম্যানেজারকে বললেন, আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো, আর এই যে সকল টাকা নিয়েছেন তা কোম্পানির অ্যাকাউন্টে দিয়ে যাবেন, না হলে আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। এটা বলার পর দেখলাম ম্যানেজার পকেট থেকে কি যেন বের করছে। পরক্ষণে খেয়াল করে দেখলাম তার হাতে রিভলভার বাহির করলেন। আর আঙ্কেলের দিকে যখনই মারতে যাবে তখনই আমি আঙ্কেলের টেবিলে হাতের কাছে থাকা একটা কাঁচের গ্লাস নিয়ে ম্যানেজারের দিকে ছুঁড়ে মারলাম। তখনই তার হাতে থেকে রিভলভারটা পড়ে গেল, আর আমি তা নিয়ে তার দিকে তাক করলাম। এইদিকে আঙ্কেলের ডাকে সিকিউরিটি এসে পড়েছে। আঙ্কেল পুলিশকে খবর দিলেন। কিছুক্ষণ পরে পুলিশ আসেন এবং তাকে গ্রেফতার করে। যাওয়ার আগে আঙ্কেল তার অ্যাকাউন্ট থেকে কোম্পানির অ্যাকাউন্টে সকল টাকা ট্রান্সফার করে নিলেন। তারপরই পুলিশ ম্যানেজারকে নিয়ে চলে গেলেন। সকল কর্মীরা অবাক, কেন পুলিশ এসেছে বা কি কারণেই বা ম্যানেজারকে ধরে নিয়ে গেল। আপনাদের যে ম্যানেজার ছিল সে আপনাদের টাকা থেকে কেটে তার অ্যাকাউন্টে জমা করত, তাই তাকে ধরে নিয়ে গেছে। শুনেন, সকল স্টাফদের বেতন 15,000 টাকা, আর তাদের উপরে যারা আছেন তাদের বেতন 20,000 টাকা। এই কথা শুনে সকল স্টাফ আনন্দে মেতে উঠল। আমি আরো বললাম, এখন থেকে যদি ভালো মতো কাজ করেন তাহলে আপনাদের বেতন আরো বাড়ানো হবে। এই কথা শুনে সকল স্টাফ আনন্দে মেতে উঠল। আমি আরো বললাম, এখন থেকে যদি ভালো মতো কাজ করেন তাহলে আপনাদের বেতন আরো বাড়ানো হবে। সকল কর্মীরা বলল, এখন থেকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করব, তাহলে যে যার মতো কাজে চলে যান। তখন সবাই যে যার মতো কাজ করতে লাগলো। সেদিনের মতো আমি আর আঙ্কেল বাসায় চলে আসলাম। আসতে রাত হলো, তাই আমি এবং আঙ্কেল ফ্রেশ হয়ে রাতে খাবারের জন্য খাবার টেবিলে গেলাম। আঙ্কেল বলল, এখন নতুন ম্যানেজার লাগবে। আমি বললাম, আন্টি এবং অনন্যা বলল, নতুন ম্যানেজার লাগবে মানে আগের জন কই গেল? তখন আঙ্কেল সব খুলে বললেন। আমি বললাম, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিই, তাহলে ম্যানেজার পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। পরের দিন আঙ্কেল একাই অফিসে গেলেন, কারণ আমি আজকে কলেজে যাব। তাই আমরা দুইজন মানে আমি আর অনন্য কলেজে গেলাম আর কি, প্রতিদিনের ন্যায় আড্ডা দেওয়াই। আচ্ছা তোদের ইচ্ছা কি? বড় হয়ে কে কি করবি? ছেলে ফ্রেন্ড 3 জন বলল, আব্দুল্লাহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি করবে। আরেকজন বলল, আমার বাবার ব্যবসা করব। মজা করে বললাম, আর মেয়েগুলো কথা কি বলবো, ওরা স্বামীটা বসে বসে খাবে। আপনাদের তো বলাই হয়নি, রাহাত আর মেহেদি দুইজনে সাইমা আর আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড লিমার সাথে প্রেম করছে। সেই দিনের মতো ক্লাস করে বাসায় চলে আসলাম। রাতে খাওয়ার পরে ভাইয়া আমার সাথে কেন এমন করলো? আমি তো তার কিছু করিনি, যে কারণে আমাকে বাসা থেকে বের করে দিল, তাও আবার কোনো এক মিথ্যা অপবাদে। আমি কি আর কখনোই আবার আগের জায়গায় যেতে পারবো না? সারা জীবন কি এভাবে থাকতে হবে কোনো এক মিথ্যা অপবাদ নিয়ে? এটা চিন্তা করে চোখে জল এসে গেছে। চোখটাও বিশ্বাসঘাতকতা করে না, চাইলেও কেন যে চোখে জল আসে কে জানে। অনেক দিন তো হলো মায়ের সম্পর্কে জানি না, তাই আমি ফুফাতো ভাইকে, যার সাথে কথা বলতে গিয়ে প্রথমে অনন্য শুনে ফেলেছিল, তাকে ফোন দিলাম আর পরক্ষণে সে রিসিভ করলো। আমি বললাম, কেমন আছিস? আরাফাত বলল, ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি আবির। শোনো, মা কেমন আছে? তেমন ভালো না, তোর কথা অনেক বলে। তবে শোন, তোর এই ব্যাপারটা বাইরে কেউ জানে না। যদি কেউ তোর কথা জিজ্ঞেস করে তাহলে কিছু একটা বলে দেয়। এই তো সেদিন আমি তোদের বাসায় যাই আর দেখি রায়পুরের তোর যে খালামণি থাকতো না, তারা এসেছে। তখন তিনি তোর কথা বলেছিল। আপু, আমার ছোট ছেলে আবিরকে তো দেখছি না, খালামণি বলল। ও, ওই তো ওর ভাইয়ের সাথে রাগ করে বাসা থেকে চলে গেছে। একদিন মারামারি করেছিল আবির, তাই তাকে ওর ভাই মারে, অনেক কথা বলে, যে কারণে বাসা থেকে চলে যায়।
আর কেমন যেন বাসার আলোটা নিভে যায়। আম্মু বলল, এই বলে আম্মু কান্না করে দিল আর বলল, আবার যে কবে ফিরে আসবে আল্লাহ জানে। আরাফাত বলল, সেখানে থাকার কিছুক্ষণ পর আমি চলে আসি। আর বল তুই কেমন আছিস, কোনো টাকা লাগলে বলিস। মনে মনে বললাম, এই হলো বন্ধুত্ব, যেখানে সবকিছু ক্ষুদ্র। আমি ভালো আছি আর আমার টাকার কোনো প্রয়োজন নেই। আরাফাত বলল, আচ্ছা লাগলে বলিস। আমি বললাম, ঠিক আছে। আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। আর মায়ের কথা শুনতে ইচ্ছে করছিল, তাই মার ফোনে ফোন দিলাম, কিন্তু ফোনটা তো বন্ধ। এখন কি করি? ও ভাবির ফোনে ফোন দিয়ে দেখি কি করা যায়। যেই ভাবা সেই কাজ, তাই ভাবির ফোনে ফোন দিলাম। ফোন রিসিভ হলো। আপনারা হয়তো ভাবছেন কেন আরাফাতকে বললাম না মাকে ফোন দিতে, কারণ আরাফাত বাড়িতে নেই, তাই তার ফোন দিয়ে কথা বলতে পারিনি। গল্পে ফিরে যাই। আমি বললাম, হ্যালো, কেমন আছেন ভাবি? ভাবি বলল, কে? আবির, ভালোই আছি, তুমি কেমন আছো? আমি বললাম, ভালোই আছি। মা কই, মার কাছে একটু দেওয়া যাবে? মার কথা শুনতে অনেক ইচ্ছা করতেছে। আর ভাই কই? তোমার ভাই বাড়িতে নেই, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। আর হ্যাঁ, মা এখানে আছে, কথা বলো। আম্মু বলল, কে ফোন করেছে? ভাবি বলল, দেখো কে ফোন করেছে। তখনই আমি বললাম, কেমন আছো মা? আম্মু বলল, কে? আবির। এই বলে আম্মু কেঁদে দিল। আমি বললাম, আমার চোখেও পানি এসে গেল। বাবা, তোকে স্যার আমি ভালো নেই, তুই চলে আয়, না হলে তুই কই আসস বল, আমি এসে তোকে নিয়ে আসবো। আমি বললাম, না আম্মু, যে অপবাদ নিয়ে আমি এসেছি তা মিথ্যা প্রমাণ না করা পর্যন্ত আমি আসবো না। তবে চিন্তা করো না, আমি ভালো আছি অনেক।